হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে ডাব্লিউবিএসএসসির গ্রুপ ডি পরীক্ষার জন্য সেরা জিকে প্র্যাকটিস সেট, শুধু প্র্যাকটিস সেট নয়, এমসিকিউ প্র্যাকটিসের সাথে সাথেই আমরা দেখে নিব সেই টপিক বা অপশন সংক্রান্ত যাবতীয় ইম্পর্টেন্ট কিউ পয়েন্ট। ঠিক আছে, তো চলো ক্লাসটি শুরু করছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর তোমরা যদি এর আগের মক টেস্টটা দেখে না থাকো তো অবশ্যই দেখে নাও। ঠিক আছে, প্রথম প্রশ্ন দেখো, ইকতা প্রথা কে প্রবর্তন করেছিলেন? ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। অপশন বি হবে সঠিক উত্তর। ইলতুৎমিশ ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন। এই ইকতা কি? এই ইকতা হলো একটি প্রশাসনিক ব্যবস্থা, ঠিক আছে, যেখানে উচ্চ পদস্থ কর্মচারীদের বেতনের পরিবর্তে জমি দেওয়া হতো। আর সুলতান ইলতুৎমিশ প্রথম সুলতান যিনি এই ব্যবস্থার সুসংগঠিত করেন। কুতুবউদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। গিয়াসউদ্দিন বলবন যদি বলা হয়, তিনি ইকতা ব্যবস্থায় পরিবর্তন আনেন। গোয়েন্দা বিভাগ যার নাম বরিদ ই মুমালিক তৈরি করেছিলেন। 40 চক্র বা বন্দেগানি চাহেলগান ধ্বংস করেছিলেন। আর ফিরোজ শাহ তুগলক তিনি ইকতা ব্যবস্থাকে তার ক্রমিকভাবে সেটা ফলো করেছিল। ঠিক আছে, আর ইলতুৎমিশ তাম্র মুদ্রা, জিতল এবং রৌপ্য মুদ্রা টঙ্কা কিন্তু চালু করেছিলেন। ঠিক আছে, এই তথ্যগুলো মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ঠিক আছে, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। অপশন বি হবে সঠিক উত্তর, উলার হ্রদ। ঠিক আছে, এই উলার হ্রদটি জম্মু কাশ্মীরে অবস্থিত, আর এটি ঝিলাম নদীর তীরে কিন্তু বা গতিপথে তৈরি হওয়া একটি হ্রদ। বাকি অপশনগুলোর মধ্যে রয়েছে চিল্কা হ্রদ, যেটা ওড়িশাতে রয়েছে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের লেগুন বা হ্রদ হচ্ছে চিল্কা। রাজস্থানের সম্বর, এটি ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। কাশ্মীরের ডাল হ্রদ, একে কাশ্মীরের রত্ন কিন্তু বলা হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে আমেরিকার সুপিরিয়র হ্রদ। বিশ্বের গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল, যা রাশিয়াতে রয়েছে। আর বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান সাগর, ইউরোশিয়াতে রয়েছে, অর্থাৎ ইউরোপ এবং এশিয়া দুজনের সীমান্তে, ইউরোশিয়া। ঠিক আছে, তো এগুলো অবশ্যই পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর পশ্চিমবঙ্গে সরকার বর্তমানে অনুসরণ করছে? তো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েতের 3টি স্তর কিন্তু ফলো করছে। অপশন বি হবে সঠিক উত্তর। সেই 3টি স্তর কি কি? সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রথমটি হচ্ছে, যেটা গ্রাম স্তরে থাকে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ব্লক স্তরে থাকে তার নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি। আর জেলা স্তরে থাকে জেলা পরিষদ। পশ্চিমবঙ্গে এর আগে কিন্তু 4 স্তরীয় ব্যবস্থা ছিল, যেটা আঞ্চলিক পরিষদ সহ, কিন্তু 1973 সালের আইনে সেটাকে বাদ দিয়ে 3টি স্তরে নামিয়ে আনা হয়েছে। ঠিক আছে, এই সালটি মনে রেখো, কবে এটা করা হয়েছে, 1973-এ। ঠিক আছে, এবার জেনে নিব পঞ্চায়েত। তো এই পঞ্চায়েত রাজ বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের প্রথম রাজস্থানের নাগর জেলায় চালু করা হয়েছিল। সংবিধানের পার্ট যেটা রয়েছে 9, সেখানে রয়েছে ধারা যদি বলা হয় সংবিধানের 243 থেকে 243 ও পর্যন্ত রয়েছে। তপশিল হচ্ছে 11 নম্বর তপশিলে বা শিডিউলে রয়েছে। 73তম সংবিধান সংশোধনী 1992-তে বলা এটা হয়েছে। কার্যকর হওয়ার তারিখ হচ্ছে 24শে এপ্রিল 1993। ঠিক আছে, 92-এ সংশোধনী হলো আর 93-এ এটা কার্যকর হলো। এই জন্য 24শে এপ্রিল কিন্তু জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়। ঠিক আছে, মনে রাখবে। আর এই তপশিলের বিষয়বস্তুর মধ্যে মনে রাখবে 11 নম্বর তপশিলের যে বিষয়বস্তু রয়েছে সেটা 29টি সাবজেক্ট বা বিষয়ের কথা বলা হয়েছে পঞ্চায়েত রাজে। আর ডিপিএসপির আন্ডারে সংবিধানের 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল, তো অবশ্যই এগুলো দেখে রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো,
আরণ্যক উপন্যাসের রচয়িতাকে, আরণ্যক অত্যন্ত ইম্পর্টেন্ট, তো মনে রাখবে আরণ্যক উপন্যাসের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপশন সি হবে সঠিক উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই আরণ্যক প্রকৃতি এবং অরণ্য জীবনের একটি কালজয়ী দলিল বা একটি উপন্যাস, ঠিক আছে, কার না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও পথের পাঁচালী, চাঁদের পাহাড়, এগুলো তো তোমরা সকলেই জানো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত, দেবদাস, অমর সৃষ্টি, মনে রাখবে। পশ্চিমবঙ্গের সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে রবীন্দ্র পুরস্কার, ঠিক আছে, এটা মনে রেখো। নেক্সট দেখো, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? রঞ্জি ট্রফি, তো সঠিক উত্তরটি হবে রঞ্জি ট্রফি দেওয়া হয় ক্রিকেটে। অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে, ক্রিকেটে রঞ্জি ট্রফি দেওয়া হয়। এটি ভারতের প্রধান ঘরোয়া, ঠিক আছে, প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট, মনে রাখবে, যা 1934 সালে প্রথম শুরু হয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। ফুটবল খেলার মধ্যে রয়েছে আই লিগ, সন্তোষ ট্রফি, ফেডারেশন কাপ, ডুরাল কাপ, ভারতের প্রাচীনতম ফুটবল কাপ, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর হকির সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ, সুলতান আজলান শাহ কাপ, ঠিক আছে। বর্তমান রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন্স হচ্ছে মুম্বাই 2024-এ। তোমরা কমেন্টে জানাও 2025-এ রঞ্জি ট্রফি কারা জিতেছে, তোমরা এইটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। 2025-এর রঞ্জি ট্রফি কারা জিতেছে। ক্রিকেটের সাথে যুক্ত কাপগুলোর মধ্যে রয়েছে ইরানি কাপ, দিলীপ ট্রফি, দেওধর ট্রফি, বিজয় হাজারে ট্রফি, তো অবশ্যই এগুলো দেখে রেখো। নেক্সট দেখো, কোনটি কম্পিউটারের একটি অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি? তো কম্পিউটারের অস্থায়ী মেমোরি বলা হয় র্যামকে। অপশন সি, র্যামকে বলা হয়। কারণ কি, কম্পিউটার বন্ধ করলে র্যামের সমস্ত তথ্য মুছে যায়, এই জন্য একে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি বলা হয়। বাকি অপশনগুলো দেখে নিই। হার্ড ডিস্ক, রোম, এগুলোকে বলা হয় পার্মানেন্ট মেমোরি বা নন ভোলাটাইল, ঠিক আছে। এছাড়াও দেখে নিব বিট। বিট হলো কম্পিউটারের মেমোরির ক্ষুদ্রতম একক, যেমন 8 বিটে 1 বাইট হয়, ঠিক আছে। প্রাইমারি মেমোরি কোনগুলোকে বলা হয়? র্যামকে বলা হয় এবং রোমকে বলা হয় প্রাইমারি মেমোরি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রোম হচ্ছে রিড অনলি মেমোরি। সেকেন্ডারি মেমোরিকে বলা হয় পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, এসএসডি, সিডি বা ডিভিডিকে, ঠিক আছে। এগুলো এক্সাম্পল রয়েছে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি, পরীক্ষাতে আসে তো অবশ্যই দেখে রাখবে। নেক্সট দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? তো বিখ্যাত উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবার জেনে নিব হোমরুল আন্দোলনের সময় তিনি এই বিখ্যাত স্লোগানটি দিয়েছিলেন, ঠিক আছে, কখন? হোমরুল আন্দোলনের সময়। আর বালগঙ্গাধর তিলককে লোকমান্য কিন্তু বলা হতো। সুভাষচন্দ্র বসুর উক্তি হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তোমরা সকলে জানো। গান্ধীজির উক্তি করো অথবা মরো, ডু অর ডাই। ভারত ছাড়ো আন্দোলন 1942-এর সময় এই উক্তিটি শোনা যায়। আর বালগঙ্গাধর তিলক দুটি পত্রিকা চালাতেন, তো মারাঠি পত্রিকা কেসরি এবং ইংরেজি পত্রিকা মারাঠা, ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন ঘটে? তো আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন ঘটে যে স্তরে, তার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর, ট্রপোস্ফিয়ারে এমন ঘটনা ঘটে, ঠিক আছে। আর এটি ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর, এখানে ধূলিকণা জলীয় বাষ্প সবচেয়ে বেশি থাকে, এই জন্য ঝড় বৃষ্টি হয়, আর এই জন্য একে ক্ষুদ্রমণ্ডলও বলা হয়। আর বাকি অপশন দেখো, যেমন স্ট্র্যাটোস্ফিয়ার, সেখানে মেঘ ও ঝড়বিহীন বলে এখানে জেট বিমান চলাচল করতে পারে, এই জন্য একে শান্ত মণ্ডল বলা হয়। আর এখানেই ওজোন স্তর কিন্তু থাকে। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ওজোন স্তরের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন ইউনিট, ঠিক আছে। আর বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর বললে থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার হবে, যেখানে মেরু যদি দেখতে পাওয়া যায়।
শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, যেখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়, আর বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। ঠিক আছে, অনেক সময় দেখবে আয়নোস্ফিয়ার অপশন নাও পেতে পারো, তো সেক্ষেত্রে থার্মোস্ফিয়ার হবে, কারণ থার্মোস্ফিয়ারের আন্ডারেই পড়ছে কিন্তু এই আয়নোস্ফিয়ার। ঠিক আছে, তো অবশ্যই মনে রেখো। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? ঠিক আছে, ফাইন্যান্স কমিশন কে গঠন করেন? সঠিক উত্তর কি হবে? রাষ্ট্রপতি, অপশন বি। এবার বিস্তারিত তথ্য জেনে নিই। সংবিধানের 280 নাম্বার ধারা অনুযায়ী, মনে রাখবে ইম্পর্টেন্ট, তাহলে ফাইন্যান্স কমিশনের ধারা কত? 280। ঠিক আছে, 5 বছর অন্তর অন্তর কিন্তু রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। বর্তমানে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান রয়েছেন অরবিন্দ পানাগড়িয়া, ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তারপর দেখো অনুচ্ছেদ 52তে রাষ্ট্রপতির পদের কথা উল্লেখ রয়েছে। অনুচ্ছেদ 54তে রাষ্ট্রপতির নির্বাচনের কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 56তে রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর তার কথা বলা হয়েছে। আর 61 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি হতে পারে। ঠিক আছে, 72 নম্বর ধারাতে রাষ্ট্রপতির ক্ষমা করার অধিকারের কথা বলা হয়েছে। ঠিক আছে, 74 নম্বর ধারাতে মন্ত্রী পরিষদের পরামর্শ কথা বলা হয়েছে। 75-এ বলা হয়েছে প্রধানমন্ত্রীর নিয়োগ এবং কার্যকাল সম্পর্কে। তো অবশ্যই এগুলো দেখে রেখো, ইম্পর্টেন্ট। কলকাতার ইডেন গার্ডেন্স কত সালে প্রতিষ্ঠিত হয়? পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচারের একটি প্রশ্ন। কলকাতার ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1864। ঠিক আছে, অপশন এ 1864। ঠিক আছে, পড়বে। নেক্সট দেখো, এটি ভারতের অন্যতম প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, লর্ড অকল্যান্ডের বোন এমিলি ইডেনের নাম অনুসারে এটার নামকরণ হয়েছে ইডেন গার্ডেন্স। ঠিক আছে, তো অবশ্যই পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ভারতের প্রাচীনতম ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, একটি। আর ইডেন গার্ডেন্সকে ক্রিকেটের মক্কা বলা হয়, ঠিক আছে, ইডেন গার্ডেনকে মনে রাখবে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, যেটা গুজরাটের আহমেদাবাদে রয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে রয়েছে। তারপরে চিন্নাস্বামী স্টেডিয়াম রয়েছে বেঙ্গালুরু, কর্ণাটক। এ চিদাম্বরম স্টেডিয়াম রয়েছে চেন্নাই, যাকে বলা হয় চেপক স্টেডিয়ামও বলা হয়। অরুণ জেটলি স্টেডিয়াম, যার পূর্ব নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, যেটা দিল্লিতে রয়েছে। তো এগুলোও দেখে রেখো, ইম্পর্টেন্ট স্টেডিয়াম সংক্রান্ত। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন কল্পনা চাওলা। ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা। ঠিক আছে, মনে রেখো। 1997 সালে তিনি কলম্বিয়া মহাকাশযানে চেপে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসাবে কিন্তু মহাকাশে যান, কলম্বিয়াতে করে। ঠিক আছে, 1997 সালে। আর বিশ্বের প্রথম মহিলা যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ঠিক আছে, বাচেন্দ্রী পালকে, তিনি হচ্ছেন এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা। ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা, 1984-তে গিয়েছিলেন। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। আর সুনিতা উইলিয়ামস হচ্ছে মহাকাশে বেশি দিন ধরে থাকা প্রথম মহিলা। ঠিক আছে, তো অবশ্যই এগুলো জেনে রাখবে। নেক্সট দেখো, ইন্টারনেটের ডোমেন নেম হিসেবে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি বসে? কম্পিউটার থেকে প্রশ্ন, তো সেক্ষেত্রে বসে .gov। ঠিক আছে, .gov কেন বসে একটা জেনে নিই। কোনো গভর্নমেন্ট থেকে যদি শব্দ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে দেওয়া হবে গভ। কমার্শিয়ালের ক্ষেত্রে .com, এডুকেশনের ক্ষেত্রে .edu, আর নন প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে .org। এগুলো কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, রক্তকরবী নাটকটি কার রচনা? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো তথ্যগুলো কি রয়েছে। এই রক্তকরবী হচ্ছে একটি
সাংকেতিক নাটক। যক্ষপুরীর রাজা ও নন্দিনী এর প্রধান চরিত্র, ঠিক আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও কিছু গুরুত্বপূর্ণ নাটক রয়েছে রক্তকরবী ছাড়াও রাজা, ডাকঘর অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, অচলায়তন, মুক্তধারা। গিরিশচন্দ্র ঘোষের বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে সিরাজদৌল্লা, ঠিক আছে, বিখ্যাত নাটক। দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন, চন্দ্রগুপ্ত, শাহজাহান। মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং বুড়ো শালিকের ঘাড়েরও, এটা বুড়ো শালিক হবে, ঠিক আছে, শালিক, বুড়ো শালিকের ঘাড়েরও শর্মিষ্ঠা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক আসে পরীক্ষাতে, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট বর্তমানে কয়টি রয়েছে? তো বর্তমানে মৌলিক অধিকার রয়েছে 6টি, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। এবার জেনে নেব, প্রথমে ভারতে মৌলিক অধিকার ছিল টোটাল 7খানা, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে 6টি মৌলিক অধিকার এসেছে। তবে সম্পত্তির অধিকার বর্তমানে কোনো মৌলিক অধিকার নয়, এটি একটি আইনি অধিকার মাত্র, আর এটি বর্তমানে 300 ক বা 300 এ নাম্বার ধারাতে স্থান রয়েছে, ঠিক আছে। আর মৌলিক কর্তব্যের যদি কথা বলা হয় তাহলে 11টি কর্তব্য রয়েছে। মৌলিক অধিকারের যে অংশ রয়েছে সেটা কোন অংশতে? তো 3 নাম্বার পার্ট বা পার্ট 3তে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ধারণা নেওয়া হয়েছে মৌলিক অধিকারের, আর এর ধারা হচ্ছে 12 থেকে 35, ঠিক আছে, 12 থেকে 35 ধারাতে রয়েছে এই মৌলিক অধিকারের নানা তথ্য, ঠিক আছে। নেক্সট দেখো, পরবর্তী প্রশ্ন জেনে নেব, ভারতের শীতলতম স্থান কোনটি? ভারতের শীতলতম স্থান হচ্ছে লাদাখের দ্রাস, অপশন সি, লাদাখের দ্রাস। লাদাখে অবস্থিত ভারতের শীতলতম বসতিপূর্ণ অঞ্চল হচ্ছে দ্রাস, আর একে লাদাখের প্রবেশদ্বারও বলা হয়। ভারতের উষ্ণতম স্থান বললে হবে রাজস্থানের ফালৌদি, মনে রাখবে, ঠিক আছে, রাজস্থানের ফালৌদি। নেক্সট দেখো, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? প্রথম প্রতিশ্রুতি এই উপন্যাসটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী, অপশন বি হবে সঠিক উত্তর, আশাপূর্ণা দেবী, ঠিক আছে। 1976 সালে তিনি প্রথম মহিলা হিসেবে, ঠিক আছে, এই জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন প্রথম প্রতিশ্রুতির জন্য বাংলা ভাষায়, ঠিক আছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক 1966-তে গণদেবতা উপন্যাসের জন্য, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, যা 1965 সাল থেকে প্রদান করা হয়। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন জি শঙ্কর কুরুপ, ঠিক আছে, মালায়ালাম ভাষায় তিনি এটা পেয়েছিলেন। মহাশ্বেতা দেবীর বিখ্যাত কয়েকটা যদি বইয়ের কথা বলা হয়, 1084 মা, অরণ্যের অধিকার, ইম্পর্টেন্ট, মনে রাখবে, পরীক্ষায় আসে। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে হাসুলি বাঁকের উপকথা, আরোগ্য নিকেতন, গণদেবতা, এগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পড়ে রেখো। পরবর্তী প্রশ্ন দেখো, কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? তো এটা হবে 1911 সালে, ঠিক আছে, তোমরা হয়তো সকলে জানো, কিন্তু আরও জেনে নিতে হবে যে কার আমলে হয়েছিল। লর্ড হার্ডিঞ্জের সময়ে যখন বঙ্গভঙ্গ রোধ হয়, তার সেই সময় কিন্তু রাজধানীটা চেঞ্জ করা হয় দিল্লিতে, ঠিক আছে। আর এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন এই গানটা যে গেয়েছিলেন তিনি বা লিখেছিলেন, সেটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল, ঠিক আছে। আর লর্ড কার্জনের আমলে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কিন্তু কার্যকর হয়, এগুলো একটু জেনে রেখো। তারপর দেখো, প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস হয়েছিল আমাদের ভারতের নয়াদিল্লিতে, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। 1951 সালে প্রথম এশিয়ান গেমস যখন দিল্লিতে হয়, এটাতে আমরা জানি
কিন্তু তার পরবর্তী দেখো, ভারতে এখনো পর্যন্ত দুইবার মাত্র কিন্তু এশিয়ান গেমস হয়েছে। একবার 1951 আর দ্বিতীয়টা হচ্ছে 1982। অনেক সময় এটা জিজ্ঞেস করা হয় যে 1982 সালে এশিয়ান গেমস কোথায় হয়, তো এটাও কিন্তু ইন্ডিয়াতেই হয়। ঠিক আছে, তারপরে এশিয়ান গেমস প্রতি 4 বছর অন্তর হয়। আর 2026 সালে কোথায় হবে, বর্তমানে জাপানে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যটি নেপালের সাথে সীমানা ভাগ করে না? ভারতের কোন রাজ্যটি নেপালের সাথে সীমানা ভাগ করে না? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। কেন? কারণ তোমাকে জানতে হবে যে নেপাল ভারতের কোন কোন রাজ্যের সাথে সীমানা শেয়ার করে। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। ঠিক আছে, এই 5টি রাজ্যের সাথে নেপালের সীমানা কিন্তু যুক্ত রয়েছে। ঠিক আছে, একই রকমভাবে বাংলাদেশের সাথে 5টি মানে রাজ্যের সীমা কিন্তু যুক্ত রয়েছে, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ঠিক আছে, চীনের সাথে রয়েছে অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং লাদাখ 5টি। ভুটানের সাথে সীমা রয়েছে সিকিমের, পশ্চিমবঙ্গের, আসামের এবং অরুণাচল প্রদেশের 4টি। মায়ানমারের সাথে রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম 5টি। পাকিস্তানের সাথে সীমা রয়েছে গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর 4টি। আর বাংলাদেশের সাথে ভারতের সীমানা সবচেয়ে বেশি রয়েছে আর সবচেয়ে কম রয়েছে আফগানিস্তানের সাথে। ঠিক আছে, অবশ্যই এগুলো দেখে রাখবে। নেক্সট দেখো, একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল পাঠানোর প্রোটোকল কোনটি? তো ফাইল পাঠানোর প্রোটোকল হচ্ছে এফটিপি। অপশন বি হবে সঠিক উত্তর, এফটিপি। মনে রাখবে, ইন্টারনেটে বা নেটওয়ার্কিং এর মাধ্যমে ফাইল আদান প্রদান করাকে এফটিপি বলা হয়, অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল কিন্তু আমরা ব্যবহার করি। বাকিগুলো দেখে নিই। এইচটিটিপি, এটা কি কাজে লাগে? এইচটিটিপি ওয়েব ব্রাউজিংয়ে ব্যবহার হয়। এসএমপিটি ব্যবহার করা হয় ইমেল সেন্ডিংয়ের ক্ষেত্রে। আর আইপি হচ্ছে অ্যাড্রেসিং একটা কোড। ঠিক আছে, এই এইচটিটিপিএস এটা কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এস ফর সিকিউর। আর এইচটিটিপি ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এসএমপিটি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, তো এগুলো কম্পিউটার থেকে প্রশ্ন ছিল। তো এই হলো আমাদের সেকেন্ড মক টেস্ট। কেমন লাগছে? এমসিকিউ প্র্যাকটিসের সাথে সাথে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এই রকমভাবে আরও বেশি বেশি ক্লাস পেতে অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, যাতে করে বেশি বেশি ক্লাস করানোর মোটিভেট আসে। ঠিক আছে, অবশ্যই ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওয়াইস জিকে কনসেপ্ট, তো সেখানে তোমরা জয়েন হতে পারবে। এই পিডিএফগুলো ফ্রিতে তোমরা সেখানে পেয়ে যাবে। তো কী করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, দেখো, সেখান থেকে জয়েন হয়ে যাও। ঠিক আছে, অনেক মেম্বার রয়েছে মোটামুটি, তো তোমরাও জয়েন হও, সেখানেও কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করো কি চাও তোমরা, কী ধরনের ক্লাস চাও আরও। ঠিক আছে, আর কেমন লাগছে সেটাও জানাবে। নেক্সট আরও ক্লাস নিয়ে আসবো, এবং এর পরে আমরা দেখি যদি পারি আমি আজকে তোমাদের জন্য রিজনিং এবং ম্যাথের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই এই ক্লাসগুলো দেখো, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।